হচ্ছে তরকারির ফাইনাল লুক। রান্নাবান্না শেষ, ঘরের কাজ করবো আর কি। ঘরের এখন ঘর টেবিলটা মুছে টুছে। কেমন হয়েছে তরকারি? অনেক মজা হয়েছে। মজা হয়েছে মানে রায়নের ব্যাপার এই একটা স্বভাব। হ্যাঁ, আগে থাকতেই দেখছি আমার প্রতি এত ভালোবাসা দেখায়, সেই ভালোবাসা নিতে পারি না। সরিষার তেলে রান্না, বা আজকের রান্নাটা ভালো মজা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে এখন আছি হচ্ছে সিএনজির ভিতরে। এই যে রায়ানের বাবা, আমি। তো আমরা হচ্ছে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি ঢাকা থেকে। এখন আমি হচ্ছে মুন্সিগঞ্জে আছি আলহামদুলিল্লাহ, মানে চলে আসছি ঢাকা থেকে। তো ওদিন হচ্ছে সকালবেলা একদম ভোরে ফজর নামাজ পড়ে রেডি হতে যতক্ষণ লাগে আর কি, তখন আর কি রওনা দিছি। রেডি হয়ে বের হয়ে গেছি, কারণ সকালবেলা হলে কি একদম মানে তাড়াতাড়ি চলে আসা যায় মুন্সিগঞ্জতে, বেশি একটা সময় লাগে না। জ্যামের কারণে আমরা অনেকক্ষণ পর্যন্ত বসে থাকি। আমাদের মনে হয় 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো লাগছে একদম মুন্সিগঞ্জে বাসায় আসতে, মানে এসে পৌঁছাইতে। আর হচ্ছে এই যে রাস্তাটা না এত সুন্দর লাগতেছিল, আমি রায়নের বাবাকে জিজ্ঞেস করতেছিলাম যে অনেকদিন পরে তো দেখতেছি, আমার ঠিক মনে ছিল না যে এত সুন্দর রাস্তাটা কোথায়, 2 সাইডে ফুলের গাছ, কি যে ভালো লাগছে। তো রায়না বাবা বললো যে এটা বিশ্ব রোড। আমি বললাম যে এত সুন্দর, মানে এত ভালো লাগছে, একদম সকালবেলা ক্লিন রাস্তা, তারপর হচ্ছে 2 সাইডে ফুলের গাছ, মানে আমার একদম মালয়েশিয়ার কথা মনে পড়ে গেছে। আমি বললাম যে রায়না বাবাকে বলতেছিলাম যে সারা বাংলাদেশের রাস্তাঘাট যদি এরকম এই রাস্তাটার মতো হতো, তাহলে মনে হয় কোনো মানুষ আর বিদেশ যাওয়ার ইচ্ছা প্রকাশ করতো না। মানে এত সুন্দর লাগতেছিল বিশ্ব রোডটা, 2 সাইডে হলুদ লাল, মানে আমি আরও বেশি করে ভিডিও করতে পারতাম, কিন্তু সিএনজির ভিতর তো ভালো করে ভিডিও করা যাচ্ছিল না। তো সবুজ লাল ফুল, ক্লিন রাস্তা, এত ভালো লাগছিল রাস্তাটা। তো এই আর কি, তারপরে বাসায় চলে আসছি আর কি। তো বাসায় যেদিন আসছি তো একদম সকালে আসছি, বললাম যে 1 ঘন্টা 15-20 মিনিট লাগছে। তো এসে আর ওদিন তেমন কিছুই ভিডিও আর করি নাই, কারণ এসে ঘুমাইছি, অনেকক্ষণ পর্যন্ত ঘুমাইছি, কারণ ঢাকা আসলে গরমের কারণে ঠিকমতো ঘুমটুম হয় নাই। আবার এক বাসা থেকে আরেক বাসায় গেলেও ঘুম সহজে আসে না। তো ওদিন আর কি আমরা সবাই অনেক ঘুমাইছি। দেখাবো ইনশাল্লাহ, এখন সব কিছু করা লাগবে, যতটুকু সম্ভব পারি আপনাদের সাথে যা যাই রান্না করি একটু দেখানোর চেষ্টা করবো। এখানে একটু শুধু দিলাম পটল আর হচ্ছে কবি আর আলু, সাদা ভাজিটাও খুব ভালো লাগে। এখানে আর কোনো কিছুই দিব না, শুধু পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, আর আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, নামানোর আগে একটু ধনিয়া পাতা দেবো। সামান্য পরিমাণ পানি দিলাম, বেশি পানি দিলে। ভালো করে মতে রুটিটা বানায় নিই। ভাজি হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, বিলাতি ধনিয়া পাতা। যে কোনো ধনিয়া পাতা দিয়ে দেবেন, ধনিয়া পাতা দিলে ভাজিটা খেতে বেশি মজা হয় আর কি। হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া হয়ে যাবে। এই যে আমি এখন হচ্ছে রুটি এই সাইড দিয়ে এই যে বেলতেছি, আর এই সেখানে ভাজতেছি। তো এটা হচ্ছে মালয়েশিয়া থেকে নিয়ে আসছিলাম, ভালোই এখন কাজে দিতেছে। এই সিলিকন এটা ম্যাটটা, এটা মানে রুটি খুব তাড়াতাড়ি হয়ে যায়।
জিনিসটা ভালো আর কি। আর বেলুনটা নষ্ট হয়ে গেছে, বেলুনটা আর আনি নাই, বেলুনটা ফালাই দিয়েছি। এখন হচ্ছে একটু চা খাবো, চা বসাইছি। একটু চা না খেলে ভালো লাগে না। আর চা রায়নের বাবা দুধ চা খায় না, আমার একাই খেতে হয়। আর রায়ানকে দিলে রায়ান খাবে, কিন্তু রায়ানকে আর অভ্যাস করবো না, কারণ চায়ের অভ্যাস হয়ে গেলে চা না খাইলে আর ভালো লাগবে না, এই জন্য দেই না প্রতিদিন, মাঝে মধ্যে হঠাৎ দেই আর কি। তো এই যে মাছ কেটে নিছি, মাছগুলো অনেক ভালো, মানে একদম তাজা ফ্রেশ, নরম না, আর অনেক সুন্দর, মানে ইলিশ মাছের যে একটা ঘ্রাণ ওটা বের হয়েছে। তো ভাবলাম যে না, কচু দিয়ে মানে ভাল লাগবে খাইতে, ছোট হলেও ভাল লাগবে। এই তো চাটা বানাইয়া টেবিলে এখানে নিচে বসলাম, একটু মজা করে এখন চাটা খাবো, খেয়ে তারপর রান্না করতে যাব। তো যেভাবে রান্না করি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেকেই কমেন্ট করছে যে আপু আপনার রান্নাবান্না দেখতে ভালো লাগে, রান্নাবান্না দেখাবেন। প্রতিদিনের ব্লগ আসলে কি আর দেখানো আছে, রান্নাবান্না ছাড়া আমি আর দেখি না যে কিছু দেখানোর আছে। তো এই আর কি, তো যতটুকু পারি দেখাবো। এই যে বিস্কিট, টোস্ট বিস্কিটগুলো এত মজা, এই টোস্ট বিস্কুটগুলা চা দা খেতে খুবই ভালো লাগে। চাটা মনে হয়েছে। তো মাছটা হচ্ছে ধুয়ে টুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছিলাম। আর হচ্ছে যে কচু কেটে নিলাম। কচুটা কাটার সময় কচুটার দাম শুনে আমার আসলেই কি বলবো, কেমন যা লাগতেছে। কচুটা নাকি 80 টাকা নিয়েছে। আমরা ওদিন কচু কিনলাম কত, 30 না 40 টাকা। হ্যাঁ, তো আমি ভাবছি এরকমই দাম নেবে। আমি বলতেছি রাইনা বাবা কচুটা মানে তেমন একটা ভালো পড়ে নাই, আছে না যে একটু টাটকা, অনেক দিনের মনে হইতেছে। তো বলতেছে যে দাম, আমি জিজ্ঞাসি যে দাম কত, বলতেছে 80 টাকা। আমি বললাম যে 80 টাকার কচু তোমার কে আনতে বলছে, তুমি আনলা কেন? তো বলতেছে তুমি আনতে বলছো এই জন্য আনছি। মানে রায়নের ব্যাপার এই একটা স্বভাব। হ্যাঁ, আগে থাকতেই দেখছি, মানে আমি যেটা বলবো যে এই জিনিসটা দিয়ে এই জিনিসটা রান্না করব, নিয়ে আইসো। তো ওই যে যত টাকাই দাম হোক, মানে আমি বলছি এজন্য আনতে হবে। মাঝে মধ্যে আসলে রায়নের বাবা হচ্ছে আমার প্রতি এত ভালোবাসা দেখায়, সেই ভালোবাসা নিতে পারি না, এমন হচ্ছে কথা। আমি বললাম যে তোমার আমি জাস্ট বলছি কচু পাইলে আনবা, তো দাম তুমি আমার বলবা না, বা বলবা যে জিজ্ঞাসা তো করতে পারতা যে কচু এত দাম আনবো কিনা। তারপরে বলে যে তুমি খাইতে চাইছো, তুমি আনতে বলছো, এই জন্য আনছি, দাম হোক, এই হলো কথা। আমি আর বলতেছিলাম যে আসলে তুমি মাঝে মধ্যে এত ভালোবাসা দেখাও, সেই ভালোবাসা আমি নিতে পারি না। মানে এখন এই কচুটা মানে কাটতে গিয়ে আমার মেজাজ গরম হয়ে গেছে। মানে এত দাম দিয়ে কচু খাওয়ার কোনো অর্থ আছে? আমরা সেদিনও আনলাম 30-40 টাকা, 80 টাকা দিয়ে কার কার এই বুদ্ধিতে কুলাইবে 80 টাকা দিয়ে এই কচু আনা? বলো যে বাজারে কচু নাই, কচু নাই না আনবা। আমি তো বলি নাই যে একের আনতেই হবে, তোমার কচু আনতেই হবে, যত টাকা দাম হোক কচু আনতেই হবে, এটা তো আর বলি নাই। ওইটা বোঝে না, এটা ওই মালয়েশিয়া থাকতে এমন করছে। যদি বলছি যে জিনিসটা আইনো, মানে ওই যদি পায় যত টাকাই থাক নিয়ে আসবো, তুমি বলছো আনতে এই জন্য আনছি। যদি বললেও যে দাম বেশি হলে আইনো না, তো ওইটা আর মনে থাকে না। আনতে বলছি, এখন মানে যত টাকাই দাম হোক আনতে। বেশি ভালোবাসা দেখায় ফেলে মাঝে মধ্যে। জামাইদের এত বেশি ভালোবাসা মাঝে মধ্যে ভালো লাগে না। সেটাই রাইনা ব্যাপারে বলতেছিলাম না তখন। মাছটা একটু হালকা ভাজবো, তারপর হচ্ছে কচুগুলা ভাজবো। সরিষার তেলে রান্না, বা আজকের রান্নাটা ভালো মজা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। মাছ ভাজা হয়ে গেছে, হালকাই ভাজলাম, বেশি কড়া ভাজলাম না। এত সুন্দর গান বের হয়েছে, আরও ভাজতেছি সরিষার তেলে।
এখন হচ্ছে এই কড়াইটা বসাবো, এটার মধ্যে বেশি করে কচুগুলো ভাজা হয়ে যাবে। বড় কড়াইটা দিই, এটার মধ্যে একটু আমি রান্না করবো। আর যে কচু লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছি, দেখতে কিন্তু কতগুলো দেখা যাইতেছে, একটু ভাজলে একদম অল্প হয়ে যায়। একটু ভাজতে একটু সময় লাগে, অল্প জালে ভাজতে হয়। একটু বেশি করে দিয়ে দিই। কচুটা একটু ভালো হইলে তাও মনটা বুঝ দিতাম, কচুটা একদমই ভালো না, অনেক দিনের আর কি, শুকনা, তাও অত দাম বেশি। এটা ভাজা হোক, এদিক দিয়ে হচ্ছে যে কচুগুলা ধুয়ে সিদ্ধ, আজকে আর এটা রান্না করবো না, আজকে ধুয়ে সিদ্ধ করে রেখে দিব। আজকে যে উস্তা কাইটা নিয়ে উস্তা ভাজি করবো। দুইটা আইটেমই, বেশি আইটেম না, দুইটা আইটেমে বেশি আমরা খাই না। তো কচুগুলা সব ভেজে নিছি। এই যে কচু ভাজতে অনেক সময় লাগে, অনেক টাইম লাগলো কচু ভাজতে। আর গ্যাস এখনো আসে নাই, তো এর গ্যাসেই রান্না করতেছি। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিলাম। ইলিশ মাছে আদা রসুন বাটা না দিলেও চলে, যেহেতু কচু দিচ্ছি এই জন্য অল্প পরিমাণে আদা রসুন বাটা দিলাম। আর একটু কাঁচামরিচ খালি করে দিলাম, কারণ হচ্ছে মরিচের ঝালটা কম দিলে, মরিচের ঝালটা মানে শুকনো মরিচের ঝালটা কম দিলে তরকারিটা টেস্ট হবে ভালো। আদা রসুনটা একটু কষাই, তারপর হচ্ছে হলুদ মরিচ দেবো। সামান্য পরিমাণ মরিচ, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম, আর হলুদের গুঁড়াও অল্প পরিমাণে, আর দিলাম হচ্ছে লবণ। লবণ পরে আবার দেখে দেওয়া যাবে। এখন একটু পানি দিয়ে ভালো করে কষাবো। ইলিশ মাছের তরকারিতে যত মশলা কম হবে তরকারিটা অত একটা মানে টেস্ট হবে, খেতে ভালো লাগবে আর কি। তো মশলাটা কষানো হোক। আর এই যে কচু ধুয়ে কেটে রাখছি, এটা গ্যাস আসলে বসাবো, কারণ কচু হইতে অনেক সময় লাগে। এখানে শুধু আমি এখন কচুর তরকারিটা রান্না করবো, আর করলা উস্তা ভাজিটা করবো। এই যে উস্তা ভাজি কেটে রাখছি, মানে কচু ভাজতেই মনে হয় 1 ঘন্টা সময় লাগলো, এত সময় লাগলো কচু ভাজতে। মশলাটা ভালো মতো কষাই নিয়েছি, এখন হচ্ছে কচুগুলা দিয়ে দিব। দিয়ে দিলাম, কচুটা একটু কষাইয়ে তারপর হচ্ছে পানি দিব। পানি দিয়ে দিয়েছি, বলক চলে আসছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। পাতলা একটা ঝোল রাখবো, ঝোলটা বেশি শুকাবো না। ইলিশ মাছের পাতলা ঝোল হলে কিন্তু মজা লাগে বেশি। এখন ঢেকে দিয়ে আস্তে আস্তে হোক। এই হচ্ছে তরকারির ফাইনাল লুক।
কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর ঝোল আর শুকাবো না, কারণ কচুতে কিন্তু ঝোলটা পরে অনেক টানে। ঠিক মতো ঝোলটা রাখছি। আর আমি চেক করে দেখছি সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর একটা ইলিশ মাছের ঘ্রাণ বের হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। তো ইলিশ মাছের তরকারি ফাইনালি রান্না হলো, এখন হচ্ছে উস্তাবাজিটা করব। রান্নাবান্না শেষ, হচ্ছে তরকারি রান্নাম, ভাজি রান্নাম, এখন হচ্ছে সব কিছু ক্লিন করে ফেলছি। এই যে ধুয়ে টুয়ে মুছে সব কিছু রেডি করলাম। এখন শুধু ভাতের পানিটা গরম বসায় রাখছি, এটা একটু পরেই বেড়ে যাবে। একদম এখন কম আছে চুলায়, পানিটা বলক আসুক, একটু পরে গ্যাস বাড়লে তো ভাত বসাবো। এই ভাতের চাল ধুয়ে রাখছি। এই হচ্ছে রান্না করে কাজ শেষ, এখন হচ্ছে যে ঘরের কাজ করবো আর কি। ঘরের এখন ঘর টেবিলটা মুছে টুছে ঘরটা ঝাড়ু দিব, মপ দিব, এই আর কি। তারপরে শেষ আমার কাজ, তারপরে গোসলে যাব। কাঁচামরিচগুলো রায়ান বাইসা দিল, কাঁচামরিচগুলো ভালো। টেবিলটা গুছাই তারপর হচ্ছে গোসলে যাব। পরে ইনশাল্লাহ খাবারের সময় আপনাদের সাথে আবার কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ। তো এই তো কাজটা শেষ করে তারপর হচ্ছে গোসল করলাম, নামাজ পড়লাম। আর আমরা তো একটু দেরি করেই খাই, আমরা ওই দেরি করে খেয়ে অভ্যাস। মালয়েশিয়ায় আমরা দেরি করেই খাইছি, কারণ 2 বেলা খাই তো, রাতে খাওয়া হয় না। আর সকালেও খেতে খেতে মানে দেরি হয়। ওই তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস করি নাই, হয় নাই, বা কখনো খাই নাই, তো তাড়াতাড়ি খাওয়ার অভ্যাসটা চলে গেছে। এখন ঘুরে ফিরে যতই তাড়াতাড়ি রান্না করি না কেন, ঘুরে ফিরে সেই দেরি করেই খাওয়া হয়। তো এই আর কি। আর কচুর তরকারিটা আলহামদুলিল্লাহ মজা হয়েছিল। আসলে এগুলি আসলে যত মজা জিনিস তত সময় লাগে বেশি। কচুগুলা ভাজতে আমার এত সময় লাগছে, আমার পুরো মানে শেষের দিকে আমার বিরক্ত লেগে গেছে যে এত মজা করে খাওয়ার জন্য এত কষ্ট করতে হয়। তো একটা মানে কচুগুলো সিদ্ধ হতে সময় লাগে না, ভাজতে অনেক সময় লাগে। কতগুলা কচু, রান্না তো মজাই হয়েছে আলহামদুলিল্লাহ। রায়না বাবাও বলল মজা হয়েছে, মাছটাও মজা ছিল। তো সব মিলিয়ে দিলে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই আর কি। তো আজকে এখানেই বিদায় নিই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।